কখনো কি মনে হয়েছে কি করে মাত্র কয়েকটা লাইন আর সুর মিলেমিশে আমাদের মনে এতটা গভীর ছাপ ফেলে যেতে পারে? সায়রা গানটা ঠিক এই কাজটাই করে। আজকে আমরা এর প্রত্যেকটা শব্দকে ব্যবচ্ছেদ করে দেখব, বোঝার চেষ্টা করব এর ভেতরের কাব্যিক বুনন আর লুকিয়ে থাকা গভীর অনুভূতিগুলোকে। তাহলে চলুন শুরু করা যাক এই গানের আবেগময় জগতে আমাদের এই যাত্রা। এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের পুরো আলোচনাটা। আসলে গীতিকার এখানে শুধু শব্দ দিয়ে কবিতা লেখেননি, তিনি ভালোবাসা, নির্ভরতা আর হারানোর ভয় দিয়ে একটা গোটা পৃথিবী তৈরি করেছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। গানটা শুনলেই প্রথমে যে ব্যাপারটা আমাদের মাথায় আসে সেটা হলো একাত্মতার এক গভীর ধারণা। মানে কিভাবে একজন মানুষ শুধু অন্য আরেকজনের জীবনের অংশ হয় না, বরং তার পুরো অস্তিত্বের সাথেই মিশে যেতে পারে। এটা কিন্তু শুধু শারীরিক উপস্থিতির কথা বলছে না, এটা তার থেকে অনেক গভীর, সময়ের সব বাধা পেরিয়ে এক হয়ে যাওয়ার একটা অনুভূতি। গানটা শুরুই হয় এই অসাধারণ লাইনটা দিয়ে, যা সম্পর্কের একটা অসম্ভব শক্তিভিত্তি গড়ে তোলে। এখানে কিন্তু কথক শুধু বলছেন না যে আমি তোমার পাশে আছি, না, তিনি বলছেন আমি তোমার অতীতেও আছি, বর্তমানেও আছি। ভাবা যায়? এটা তো একটা সাধারণ প্রতিশ্রুতি থেকে অনেক অনেক বড় একটা ব্যাপার। আর এই লাইনটার আসল জাদুটা ঠিক এখানেই। মানে বিষয়টা আর শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মতো সহজ নয়, এটা যেন আত্মার সাথে আত্মার মিলনের কথা বলছে। এর মানে হলো প্রিয় মানুষটার প্রত্যেকটা হাসিতে, প্রত্যেকটা কান্নায়, তার সব স্মৃতিতে আর স্বপ্নে নিজেকে খুঁজে পাওয়া। এরপরেই গানটা আমাদের আরও এক ধাপ গভীরে নিয়ে যায়। দেখুন, এতক্ষণ ছিল সময়ের মধ্যে থাকার কথা, এখন কিন্তু সম্পর্কটা ফিজিক্যাল প্রেজেন্স থেকে সরে গিয়ে একদম মনের গভীরে পৌঁছে যাচ্ছে। কথক এখন আর শুধু একজন সঙ্গী নন, তিনি হয়ে উঠছেন সেই ভেতরের কণ্ঠস্বরটা যা সবসময় ঠিক পথটা দেখায়। তো এবার আসা যাক গানটার পরের ধাপে, আর এখান থেকে গল্পটা কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। এখানে আমরা দেখব কিভাবে দুটো আলাদা অংশ মিলে একটা সম্পূর্ণ ছবি তৈরি হচ্ছে। মানে গীতিকার এখানে পারস্পরিক নির্ভরতার যে কি দারুণ একটা ছবি এঁকেছেন, সেটা না দেখলে বিশ্বাস হবে না। কি দারুণ একটা ভারসাম্য, তাই না? ব্যাপারটা ভাবুন একবার, একজন হচ্ছেন সাহস, তো আরেকজন সেই সাহসকে সত্যি করার স্বপ্ন। একজন যদি হন জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য, তো অন্যজন সেই লক্ষ্য পূরণের প্রতিজ্ঞা। সবচেয়ে বড় কথা কি জানেন? এখানে কেউ কারো থেকে বড় নয়, কেউ ছোটও নয়, দুজন মিলে একজন, দুজন মিলেই সম্পূর্ণ। এটাই তো একটা নিখুঁত সম্পর্কের সংজ্ঞা। আর এই লাইনটা তো পুরো ব্যাপারটাকে এক অন্য লেভেলে নিয়ে যায়। এখানে একদম স্পষ্ট করে বলে দেয়া হচ্ছে যে তারা একে অপরের মধ্যে এমনভাবে মিশে গেছে যে তাদের আর আলাদা করাই সম্ভব না। ব্যাপারটা অনেকটা এরকম যেন একটাই আত্মা কিন্তু দুটো আলাদা শরীরে বাস করছে। ওকে, এবার আমরা গানের এমন একটা জায়গায় পৌঁছাচ্ছি যেটা শুনলে সম্ভবত গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখানে এসে ভালোবাসা আর হারানোর ভয় দুটো মিলেমিশে এক হয়ে যায়। এটাই সেই চূড়ান্ত মুহূর্ত যেখানে সম্পর্কটা তার সবচেয়ে কাঁচা, সবচেয়ে দুর্বল রূপে আমাদের সামনে আসে। শুধু এই একটা লাইন, মনে হয় যেন পুরো গানটার যা কিছু আবেগ, যা কিছু ওজন, সব এসে এই একটা লাইনে জমা হয়েছে। হ্যাঁ, মানছি এটা শুনতে হয়তো একটু বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এই যে তীব্রতা, এই ইন্টেন্সিটি, এটাই তো ভালোবাসার আসল রূপ। আর এই হারানোর ভয়টাই তো চিৎকার করে বলে দেয় ওই মানুষটা জীবনে কতটা দামি। ওই চরম প্রতিজ্ঞাটার পরই কিন্তু এই লাইনগুলো আসে, আর এগুলো যেন দেখিয়ে দেয় যে ভালোবাসাটা কিভাবে জীবনের প্রতিটা মুহূর্তে ছড়িয়ে পড়েছে। কথকের রাত জাগা, ঠোঁটে সারাক্ষণ প্রিয়জনের নাম থাকা, শুধু তাকেই নিয়ে গান গাওয়া, শুধু তাকেই ডাকা, মানে সবকিছুই যেন ওই একজনকে কেন্দ্র করে ঘুরছে। আসলে ওই যে হারানোর ভয়, সেখান থেকেই তো জন্ম নেয় এই নিখুঁত একনিষ্ঠতা। তো এতক্ষণ আমরা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বললাম, এবার আমরা ফোকাস করব গানটার একেবারে কেন্দ্রে থাকা একটা শব্দে, সাইয়ারা। এই একটা শব্দই কিন্তু পুরো গানটার জন্য একটা ইমোশনাল আশ্রয় বা বলা যেতে পারে একটা অ্যাঙ্কার তৈরি করে। তো সায়ারা শব্দটার অনেকগুলো মানে হতে পারে। যেমন এর একটা মানে হলো গ্রহ বা প্ল্যানেট, যা একদম স্থির, কনস্ট্যান্ট। আবার এর মানে হতে পারে পর্যটক বা ট্র্যাভেলার, যে সবসময় ঘুরছে। আর সবচেয়ে কমন মানে হলো প্রিয়জন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই গানে কিন্তু এই তিনটে মানেই যেন একসাথে মিলেমিশে গেছে। আর এই লাইনটাতেই লুকিয়ে আছে পুরো গানটার আসল মেসেজটা। এখানে সাইয়ারা বা প্রিয়জনকে বলা হচ্ছে ধ্রুবতারার মতো, যে কখনো বদলায় না, একদম স্থির। আর জীবনের যত সমস্যা, যত দুঃখ কষ্ট, সেগুলোকে বলা হচ্ছে রুক্ষ আবহাওয়া। ব্যাপারটা তো খুবই সহজ, খারাপ আবহাওয়া তো আসবে যাবে, কিন্তু ধ্রুবতারা তো নিজের জায়গা থেকে এক চুলো নড়ে না, তাই না? তাহলে
মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, জীবনের সমুদ্রে ঝড় তো উঠবেই, পরিস্থিতি খারাপ হবেই, কিন্তু প্রিয়জনের ভালোবাসাটা হলো সেই ঝড়ের মধ্যে একটা বাতিঘরের মতো, যা নিজে একদম স্থির, অটল থেকে পথ দেখিয়ে যায়। আর এই বিশ্বাসটাই কিন্তু আমাদের সবাইকে কঠিন সময়ে টিকে থাকার সাহস দেয়। তো পুরো গানটা তো আমরা প্রায় ব্যবচ্ছেদ করে ফেললাম, কিন্তু এবার প্রশ্ন হলো, কেন এই গানটা আমাদের সবার মনকে এভাবে ছুঁয়ে যায়? কি এমন আছে এর মধ্যে যে এটা এত সর্বজনীন? এর উত্তরটা লুকিয়ে আছে গীতিকারের ব্যবহার করা কয়েকটা অসাধারণ কাব্যিক কৌশলের মধ্যে। আমরা যদি পুরোটা একবার গুছিয়ে দেখি তাহলে দেখব গীতিকার কিভাবে ধাপে ধাপে এই আবেগের দুনিয়াটা তৈরি করেছেন। প্রথমে তিনি সম্পূর্ণ নিমজ্জনের ধারণা দিয়ে সম্পর্কের ভিতটা তৈরি করেছেন। এরপর পারস্পরিক রূপক ব্যবহার করে সেই সম্পর্ককে আরও মজবুত করেছেন। তারপর ভালোবাসার ঝুঁকি বা দুর্বলতার চরম প্রকাশ ঘটিয়ে আমাদের একেবারে আবেগের গভীরে নিয়ে গেছেন। আর সবশেষে সায়ারার মতো একটা কেন্দ্রীয় প্রতীক ব্যবহার করে সব খারাপ পরিস্থিতির মধ্যেও একটা আশার আলো দেখিয়েছেন। তাহলে শেষে এসে এই পুরো আলোচনাটা আমাদের একটা নতুন ভাবনা দেয়। এরপর থেকে যখনই কোনো গান শোনা হবে, তখন হয়তো শুধু সুর বা গল্পের দিকেই মনোযোগ থাকবে না, বরং এটাও ভাবা যেতে পারে যে গীতিকার কিভাবে শুধু শব্দ দিয়ে একটা আস্ত জগৎ তৈরি করেছেন শুধুমাত্র আমাদের অনুভূতিগুলোর বেঁচে থাকার জন্য। তাহলে প্রশ্নটা হলো, একটা গান কি শুধুই একটা গল্প, নাকি এটা আসলে একটা আবেগের বেঁচে থাকার জন্য সযত্নে বানানো একটা পৃথিবী?